হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। আগের সপ্তাহে আমরা শুনেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক উপন্যাসের প্রথম পর্ব, যেখানে আমরা শুনি লেখক কিভাবে চাকরি পেলেন এবং জনমানবহীন নির্জন এই জঙ্গলের মধ্যে আসেন এবং আস্তে আস্তে তা কিভাবে ভালো লাগতে শুরু করে। আজকে নিয়ে এসেছি আরণ্যক উপন্যাসের আরও একটি ছোট মজাদার গল্প, টারবারোর কথা। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প, টারবারোর কথা। আমাদের 12 মাইল দীর্ঘ জঙ্গলি মহলের উত্তর অংশে প্রায় 5-10 একর জমিতে প্রজা বসেছে। পৌষ মাসের শেষে একদিন সেদিকে যাওয়ার দরকার পড়েছিল। গিয়ে এরা এই অঞ্চলের চেহারা বদলে দিয়েছে। ফুলকিয়ার জঙ্গল থেকে বেরিয়ে চোখে পড়ল সেখানে দিগন্ত বিস্তীর্ণ ফুল ফোটা শস্যক্ষেত। যতদূর চোখ যায়, ডাইনে বায়ে সামনে একটা না হলুদ ফুল ফোটা একটা গালিচা কে যেন পেতে গেছে। এ কোথাও বাধা নেই, ছেদ নেই। জঙ্গলের সীমা থেকে একেবারে বহু দূরে চক্রকার আকারে নীল ও শৈলমালার কোলে মিশেছে। মাথার উপর শীতকালে নির্মেষ নীল আকাশ। এই অপরূপ শস্যক্ষেতের মাঝে প্রজাদের কাশের খুপড়ি। স্ত্রী পুত্র নিয়ে এই দুরন্ত শীতে কি করে তারা এই কাঁচডাটার বেড়াঘেরা কুড়িতে এই উন্মুক্ত পরিবেশে বাস করে কে জানে। ফসল পাকবার সময়ের আর বেশি দেরি নেই। এর মধ্যে কাটুনি মজুরের দল নানা দিক থেকে আসতে শুরু করেছে। এদের জীবন বড়ই অদ্ভুত। পূর্ণিয়া, তরাই ও জয়ন্তী পাহাড় অঞ্চল ও উত্তর ভাগলপুর থেকে স্ত্রী পুত্র নিয়ে ফসল পাকবার সময় এরা ছোট ছোট কুঁড়ে ঘর বেঁধে বাস করে ও জমির ফসল কাটে। ফসলের একটা অংশ মজুরি স্বরূপ পায়। আবার ফসল কাটা শেষ হয়ে গেলে কুঁড়ে ঘর ফেলে রেখে স্ত্রী পুত্র নিয়ে চলে যায়। আবার পরের বছর আসবে। এদের মধ্যে নানা জাতি আছে, বেশিরভাগই গঙ্গোত, কিন্তু ছত্রী, ভূমিহার ব্রাহ্মণ, মৈথিল ব্রাহ্মণ পর্যন্ত আছে। এই অঞ্চলের নিয়ম, ফসল কাটবার সময় খেতে বসে খাজনা আদায় করতে হয়, নয়তো এত গরিব প্রজা ফসল ক্ষেত থেকে উঠে গেলে আর খাজনা দিতে পারে না। খাজনা আদায় তদারক করবার জন্য আমাকে কয়েকদিন ফুলকিয়ার বৈহারের দিগন্ত বিস্তীর্ণ শস্য ক্ষেতের মধ্যে থাকবার দরকার হলো। তহসিল বলল, ওখানে তাহলে তাঁবুটা খাটিয়ে দেবো, একদিনের মধ্যেই ছোট একটা কাঠের খুপড়ি করে দাও না। এত শীতে কি করে থাকতে পারবেন হুজুর? খুব পারবো, তুমি তাই করো। তাই হলো। পাশাপাশি 3-4টে ছোট ছোট কাঠের কুটি, একটা আমার শোয়ার ঘর, একটা রান্নাঘর, একটাতে 2জন সিপাহী ও পাটোয়ারি থাকবে। এ ধরনের ঘরকে দেশে বলে খুপড়ি। দরজা জানলার বদলে কাছের বেড়ায় খানিকটা করে কাটা। বন্ধ করবার উপায় নেই। হু হু করে হিম আসে রাতে, এত নিচু যে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হয়। মেঝেতে পুরু করে শুকনো কাঠ ও বনঝাউয়ের সুটি বিছানা, তার উপর 17 ইঞ্চি, তার উপর তোষক চাদর পেতে ফরাস করা। আমার খুপড়িটির দৈর্ঘ্য 7 হাত, প্রস্থ 3 হাত। সোজা হয়ে দাঁড়ানো অসম্ভব ঘরের মধ্যে, কারণ উচ্চতায় মাত্র 3 হাত। কিন্তু বেশ লাগে এই খুপড়ি। এত আরাম ও আনন্দ কলকাতার 3-4 তলা বাড়িতে থেকেও পায়নি। তবে বোধহয় আমি দীর্ঘদিন এখানে থাকবার ফলে বন্য হয়ে যাচ্ছি। আমার রুচি, দৃষ্টিভঙ্গি, ভালো মন্দ লাগা সবেরই ওপর এই উন্মুক্ত অরণ্য প্রকৃতির অল্প বিস্তর প্রভাব এসে পড়েছিল। তাই এমন হচ্ছে কিনা কে জানে। খুপড়িতে ঢুকতেই প্রথমে আমার ভালো লাগলো সদ্য কাটা কাঁচডাটার তাজা সুগন্ধটা, যেটা দিয়ে খুপড়ির বেড়া বাঁধা। তার উপর তাক লাগলো আমার মাথার কাছে 1 বর্গ হাত মাপের দৃশ্যমান ধুধু বিস্তীর্ণ শস্যক্ষেতের হলদে ফুলরাশি। এই দৃশ্যটা একেবারেই অভিনব। আমি যেন একটা পৃথিবীর জোড়া কার্পেটের উপর শুয়ে আছি। হু হু করে হাওয়ার তীব্র ঝাঁঝালো শস্য ফুলের গন্ধ শীতও যা পড়তে হয় পড়েছিল। পশ্চিমের হাওয়া একদিনও কামায় ছিল না। অমর কড়া রৌদ্র যেন ঠান্ডায় জ্বর হয়ে যেত কনকনে পশ্চিমা হাওয়ার প্রবাল্যে। রোদটুকু মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেজায় শীত পড়ত। আমরাও সারাদিন গুরুতর পরিশ্রম ও ঘোড়া ইতস্তত ছোটাছুটির পর সন্ধ্যাবেলা প্রতিদিন আমার খুপড়ির সামনে আগুন জ্বালিয়ে বসতাম। সঙ্গে সঙ্গে অন্ধকার আবৃত বনপ্রান্তরের উদ্ধত আকাশের অগণ্য নক্ষত্ররা
কত দূরের বিশ্বরাজি জ্যোতির দূরচোপে পৃথিবীর মানুষের চোখের সামনে দেখা যেত। বাংলাদেশে অমন কীর্তিকা, অমন সপ্তর্ষি মণ্ডল কখনো দেখিনি। দেখে দেখে তাদের সাথে নিবিড় পরিচয় হয়ে গেছে। নিচে যখন অন্ধকার বনানী, নির্জনতা, রহস্যময় রাত্রি, মাথার উপরে নিত্য সঙ্গী অগণ্য জ্যোতির্লোক। এক একদিন এক ফালি অবাস্তব চাঁদ অন্ধকার সমুদ্রে সুদূর বাতিঘরের আলোর মতো দেখাতো, আর সেই ঘন কৃষ্ণাকার অন্ধকারকে আগুনের তীক্ষ্ণ তীর দিয়ে সোজা কেটে এদিকে ওদিকে উল্কা খসে পড়ত। দক্ষিণে, উত্তরে, ঈশানে, নৈহিতে, পূর্বে, পশ্চিমে, সব দিকে এ একটা, ওই দুটো, ওই আবার একটা, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে। এক একদিন গণরি তিওয়ারি ও আরও অনেকে তাঁবুতে এসে জুটে। নানা রকম গল্প হয়। এইখানে একদিন একটা অদ্ভুত গল্প শুনলাম। কথায় কথায় সেদিন শিকারের গল্প হচ্ছিল। মোহনপুরা জঙ্গলে বন্য মহিষের কথা উঠল। দশরথ সিং ঝান্ডালওয়ালা নামে এক রাজপুত সেদিন লপটুলিয়ার কাছারিতে তরির ইজারা ডাকতে এসেছিল। লোকটা এক এক সময় খুব বন জঙ্গলে ঘুরেছে। দুধের শিকারী বলে তার নাম আছে। দশরথ ঝান্ডওয়ালা বলল, হুজুর, ওই মোহনপুরা জঙ্গলে বুনো মহিষ শিকার করতে আমি একবার টাঁড় বারো দেখি। মনে পড়ল গনু মাহাতো একবার এই টাঁড় বারোর কথা বলেছিল বটে। বললাম, ব্যাপারটা কি? হুজুর, সে অনেক দিনের আগের কথা। কুশি নদীর পুল তখনও তৈরি হয়নি। কাটারি আর জোড়া খেয়া ছিল। গাড়ি প্যাসেঞ্জার খেয়ায় মালসুদ্ধ পারাপার হতো। আমরা তখন ঘোড়া নাচ নিয়ে খুব উন্মত্ত। আমি আর ছাপড়ার ছোট সিং হরিহর মেলা থেকে ঘোড়া নিয়ে আসতো। আমরা দুজনে সেসব ঘোড়াকে নাচ শেখাতাম, তারপর বেশি দামে বিক্রি করতাম। ঘোড়া নাচ দু রকমের, জামৌতি আর ফানৌতি। ছোট সিং ছিল জামৌতি নাচ শেখাবার ওস্তাদ। দুজনে মিলে ৩-৪ বছর অনেক টাকা করেছিলাম। একবার ছোট সিং পরামর্শ দিল ঢোলবাজ্জা জঙ্গলে লাইসেন্স নিয়ে বুনো মহিষের ব্যবসা করতে। সব ঠিকঠাক হলো। ঢোলবাদ্ধা ডাড়াভাঙ্গা মহারাজের রিজার্ভ ফরেস্ট। আমরা কিছু টাকা খাইয়ে বনের আমলাদের কাছ থেকে পারমিট আনলাম। তারপর কদিন ধরে ঘন জঙ্গলের মধ্যে বুনো মহিষের যাতায়াতের পথ সন্ধান করতে বেড়াই। অত বড় বন হুজুর, একটা বুনো মহিষেরও দেখা যদি কোনো দিন মেলে। শেষে এক বুড়ো সাঁওতাল লাগালাম। সে একটা বাঁশবনের তলা দেখিয়ে বলল, গভীর রাত্রে এই পথ দিয়ে বুনো মহিষের দল জল খেতে যাবে। সেই পথের মধ্যেই গভীর খাল কেটে তার উপর বাঁশ ও মাটি দিয়ে ফাঁদ তৈরি করলাম। রাত্রে মহিষের দল যেতে গিয়ে গর্তের মধ্যে পড়বে। সাঁওতাল দেখে শুনে বলল, কিন্তু সব করেছিস বটে তোরা, একটা কথা আছে, ঢোলবাজ্য জঙ্গলে বুনো মহিষ তোরা মারতে পারবি নে। এখানে টারবারও আছে। আমরা তো অবাক, টারবারও কি? টারবারও হলো বুনো মহিষের দলের দেবতা। সে একটাও বুনো মহিষের ক্ষতি করতে দেবে না। ছোট সিং বলল, ওসব ঝুট কথা, আমরা মানি নে, আমরা রাজপুত, সাঁওতাল নই। তারপর কি হলো শুনলে অবাক হয়ে যাবেন হুজুর, এখনো ভাবলে গায়ে কাটা দেয়। গহীন রাতে আমরা নিকটেই একটা বাঁশঝাড়ের আড়ালে অন্ধকারে নিঃশব্দ দাঁড়িয়ে আছি। বুনো মহিষের দলের পায়ের শব্দ শুনলাম। তারা এদিকেই আসছে। ক্রমে তারা খুব কাছে এলো। গর্ত থেকে ৫০ হাতের মধ্যে হঠাৎ দেখি গর্তের ধারে, গর্তের ১০ হাত দূরে একটা দীর্ঘ কালো মতো পুরুষ নিঃশব্দে হাত তুলে দাঁড়িয়ে আছে। এত লম্বা সে মূর্তি যেন মনে হলো বাঁশঝাড়ের আগায় ঠেকেছে। বুনো মহিষের দল তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। তারপর ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালালো। ফাঁদের ত্রিসীমানাতে কেউ এলো না একটাও। বিশ্বাস করুন আর না করুন, নিজের চোখে দেখা। তারপর আরো ২-১ জন শিকারীকে এ কথা জিজ্ঞেস করেছি। তারা আমাদের বলল, ও জঙ্গলে বুনো মহিষ ধরবার আশা ছাড়, টারবারও একটা মহিষও ধরতে দেবে না।
আমাদের টাকা দিয়ে পারমিট আনা সার হলো, একটা বুনো মহিষও সেবার ফাঁদে পড়ল না। গল্প সত্যি কি মিথ্যে আমার সেসব দেখার আবশ্যক ছিল না। আমি গল্প শুনতে শুনতে অন্ধকার আকাশের জ্যোতির্ময়ী খড়গধারী কালপুরুষের দিকে চাইতাম। নিস্তব্ধ ঘন বনানীর উপর অন্ধকার আকাশ উপর হয়ে পড়েছে। দূরে কোথাও বনের মধ্যে বন্য কুকুর ডেকে উঠল। অন্ধকার ও নিস্তব্ধ আকাশ, অন্ধকার ও নিস্তব্ধ পৃথিবী শীতের রাত্রে পরস্পরের কাছাকাছি এসে কি যেন কানাকানি করছে। অনেক দূরে মোহনপুরা অরণ্যের কালো সীমারেখার দিকে চেয়ে অশ্রুতপূর্ব বনদেবতার কথা মনে হতে শরীর যেন শিহরিত হয়ে উঠল। এইসব গল্প শুনতে ভালো লাগে। এইরকম নির্জন অরণ্যের মাঝখানে ঘন শীতের রাতে এরকম আগুনের ধারে বসে। তো বন্ধুরা, আজকের গল্প কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টস করে বলবে। আর 5 ফোটের নতুন শ্রোতা হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ভালোবাসা মনে প্রেরণা যোগায় আরও নতুন নতুন গল্প খুঁজে নিয়ে আসছে। অনেক ভালোবাসা দিও সবাই। সামনের সপ্তাহে আবার আসবো জানা অজানা একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।